আরেকটি ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি দুলাল স্যার, বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যেটা বললাম, যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগের পর্বে আমরা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভাবের অর্থানুসারে বেশ কয়েকটা বসে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যেটা আলোচনা করব, ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে আমরা লক্ষ্য করব আদেশ এবং উপদেশ। আদেশ এবং উপদেশ, তবে এখানে আদেশ উপদেশ ছাড়াও আমাদের অনুরোধ বোঝাবে এবং নিষেধও বোঝাবে। তবে ওইটা আমরা আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আদেশ এবং উপদেশ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আদেশ শব্দটাকে যদি হিসাব করি, তাহলে আমরা এখানে অর্ডার শব্দটা বসাবো, আর উপদেশ হলে অ্যাডভাইস বসাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আগে একটা এক্সাম্পল যদি ফ্লো করতে চাই, এক্সাম্পল। সো প্রথমে যদি আমরা বলি দ্য টিচার said to me move on। ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করব? এখন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করতেছি যে দ্য টিচার সেড টু মি মুভ অন। এখন আমরা সচরাচর মনে রাখবো সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে প্রথমে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে একটা স্পিকার বসবে। এখানকার স্পিকারটা হচ্ছে দ্য টিচার। দ্য টিচার বসাবো, বসা দেওয়ার পরে এবার দেখবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। সবসময় মনে রাখবো রিপোর্টিং ভার্বের যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা দুইটা জিনিস ফলো করবো, একটা আদেশ, একটা হচ্ছে উপদেশ। আদেশ এবং উপদেশ। যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার বসাবো, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বসাবো। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রামার বিজ্ঞানগুলো বলে যদি আদেশ এবং উপদেশ কেউ যদি কোনোটা বুঝতে না পারো, তাহলে এখানে অল্টারনেটিভ বিকল্প পদ্ধতি হিসাবে টেল বা টোল্ড বা আক্স করা যায়। তবে এখানে সবচেয়ে বেশি ভালো হবে সেন্টেন্সটা বুঝে, আদেশ না উপদেশ দুইটার মধ্যে একটা বুঝে সেটাকে আমাদের অর্ডার এবং অ্যাডভাইস বসাইলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা এখানে বোঝাচ্ছি দ্য সেন্টেন্সটা, এক্সাম্পলটা, যে এখানে মুভ অন নড়াচড়া করো, বা যেতে বলতেছে, নড়াচড়া করতে বলতেছে। তাহলে আমরা সবসময় এখানে কি বসাবো? এখন আমরা এটা দ্য টিচার সেড টু মি মুভ অন, তাহলে আদেশ না উপদেশ? তাহলে আমরা মুভ অন বলতে কি বোঝাচ্ছে? নড়াচড়া করা বোঝাচ্ছে, তার মানে তোমাকে আদেশ করা বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে কি বসাবো? অর্ডার। তাহলে এখানে ইডি যুক্ত করে দিব। আমরা সচরাচর জানি এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, এই জন্য আমাদের এখানে পাস্ট ফর্ম কাজ করতে হবে। এবার আসি, টু সবসময় উঠে যাবে, রিপোর্টিং অবজেক্ট মি বসাবো, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এইভাবে সহজ করে মনে রাখা যায় যে রিপোর্টিং অবজেক্ট টু উঠে যাবে, রিপোর্টিং অবজেক্টের ক্ষেত্রে টু যেটার সাথে টু উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে আবার টু বসে যাবে। টু বসা দেওয়ার পরে এই যে ডিরেক্ট ন্যারেশনের ভিতরে যে কোটেশন মার্কের ভিতরে যে সেন্টেন্সের অংশটা আছে, এটা আমরা পুরোটা এটা বসায় দিব, এটার কোনো পরিবর্তন করব না। তার মানে এখানে কোনো টেন্সের কোনো পরিবর্তন আসবে না। সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু ভিতরে যদি কোনো সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ থাকে তাহলে এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভাবের অর্থানুসারে সবসময় আমরা মনে রাখবো আদেশ এবং উপদেশ, অর্ডার এবং অ্যাডভাইস। টু সবসময় উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো, তারপর বাকিটা বসা দিব। তবে মনে রাখতে হবে ভিতরে যদি সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ থাকে তাহলে সেটা পরিবর্তন করব। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব অনুরোধ, যদি আমরা অনুরোধ কথায় ব্যবহার করা হয়, অনুরোধ যদি বুঝায় তাহলে আমরা এখানে রিকোয়েস্ট বসাবো আমরা। এখন রিকোয়েস্ট আমি কি করব? মনে রাখতে হবে যদি কাইন্ডলি অথবা প্লিজ শব্দটা থাকে, কাইন্ডলি অথবা প্লিজ কোনো ডিরেক্ট ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে সেটা আমরা অবশ্যই রিকোয়েস্ট বসাবো। তবে এখানে একটা তথ্য জেনে রাখা ভালো, কিছু কিছু সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইন্ট্রান্সিটিভ যদি কোনো সেন্টেন্স থাকে, আমরা সাধারণত ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো বুঝাই যে সেন্টেন্সগুলো অনুরোধ করা বোঝায়।
ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্লিজ অথবা কাইন্ডলি এই দুইটার মধ্যে একটাও থাকবে না। সো ইন্ট্রান্সিটিভ ভার্বেরগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা রিকোয়েস্ট বসাতে পারি, তবে সচরাচর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি দ্বারাও শুরু হয়। যদি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয় তাহলে আমরা এখানে সবসময় রিকোয়েস্ট করার চেষ্টা করব। এখন আমরা দেখি একটা যদি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা লক্ষ্য করি যে হি সেড, সে আমাকে বলল যে প্লিজ প্লিজ হেল্প মি। এটাকে একটা যদি আমরা এক্সাম্পল ধরি, হি সেড, সে বলল প্লিজ হেল্প মি, তাহলে আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন নাই। এটা আমরা লক্ষ্য করব প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে অবশ্যই আমরা রিকোয়েস্ট বসাবো। এই যে রিকোয়েস্ট শব্দটা বসা দিলাম, যেহেতু পাস্ট ফর্ম ইডি যুক্ত করে দিব, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো, তারপরে ভার্ব বসাই দিব, যে অংশটা থাকবে ভার্বটা ওটা বসা দিব। বসা দেওয়ার পরে ওইখানে আমি একটু আগে বললাম যদি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ থাকে তাহলে পরিবর্তন করব, না থাকলে পরিবর্তন করার দরকার নাই। তাহলে মি আমরা দেখতেছি ফার্স্ট পারসন ফ্লো করবে স্পিকারকে হি, এখন মি আছে অবজেক্ট, তাহলে হি এর অবজেক্ট হলো হিম। এই হলো আমাদের প্লিজ অথবা কাইন্ডলি যদি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা রিকোয়েস্ট করব। এবার আমরা যেটা লক্ষ্য করতে যাচ্ছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নিষেধ করা বোঝায়, নিষেধ বুঝাইলে আমরা ফরবিড অথবা ফরবেড বসাবো। মনে রাখতে হবে এখানে ফরবিড বা ফরবেড দুইটা শব্দ দুইটা দিলাম এই কারণে, কারণ একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে নিষেধ বুঝালে আমরা ফরবিড অথবা ফরবেড বসাবো। কখন ফরবিড কখন ফরবেড? আমি বললাম যদি প্রেজেন্ট ফর্ম থাকে রিপোর্টিং ভার্বটা সে, তাহলে আমি বসাবো ফরবিড, আর যদি আমার পাস্ট ফর্ম সেড থাকে তাহলে আমি বসাবো ফরবেড। একটা এক্সাম্পল আমরা ফ্লো করি। সো একটা এক্সাম্পল যদি আমরা যদি দেওয়ার চেষ্টা করি, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফরবিড বা ফরবেড নিষেধটা আমি কিভাবে বুঝবো যে এটা নিষেধ করা বোঝাবে? মনে রাখতে হবে সবসময় এখানে ডন্ট দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনটি যদি ডন্ট দ্বারা শুরু হয় তাহলে সবসময় মনে রাখতে হবে এটাকে নিষেধ করা বোঝায়। এগুলো এক্সাম্পল আমরা যদি দিই রবিন সেড, রবিন বলল ডন্ট ট্রাই, চেষ্টা করিও না। এটাকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে দেওয়ার চেষ্টা করি, আমরা জানি স্পিকার বসে যাবে রবিন বসা দেওয়ার পরে এখন আমাকে লক্ষ্য করতে হবে এই যে ডনটা, তাহলে ডন শব্দটা আছে, তাহলে আমি ফরবিড বা ফরবেড বসাইতে পারি, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই রিপোর্টিং ভার্বটা আমার কোন ফর্মে আছে। আমরা লক্ষ্য করতেছি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম, তাহলে আমাদেরকে পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে ফরবেড। এই ফরবেড বসা দেওয়ার পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি টু বসাবো। টু বসা দেওয়ার পরে এই যে ডন দিয়ে আমি শুরু করলাম, ডনটা উঠে যাবে, ডন্টের কোনো কাজ হবে না। তারপর ডন্টের পরে যে অংশটা আছে এই অংশটা বসাই দিব। এখন এই যে পদ্ধতিতে ফরবিড বা ফরবেড দিয়ে করলাম, এটাও দিয়েও করা যাবে। এখন আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতি দিয়েও আমি ফরবিড বা ফরবেড ছাড়াও করতে পারি। যেমন ধরেন আমরা আরেকটা পদ্ধতি যদি রবিন এখানে যদি আমাকে বোঝানো হয় যে ওই যে বললাম যে আদেশ বা উপদেশ যদি আমি বুঝতে না পারি তাহলে টেল বা টোল্ড, আস্ক বা আস্কড যে কোনো একটা বসানো যাবে। তাহলে রবিন টোল্ডের পরে এখানে আমি টু বসাবো, ইনভার্টেড কমা টু, কিন্তু টু এর আগে আমি এখানে নট বসা দিব। কারণ প্রশ্ন করতে পারেন যে এখানে আমি নটটা কেন, টু এর আগে নট কেন বসাবো? এই টু এর আগে নটটা বসাবো এই কারণে, কারণ ডনটা বোঝাচ্ছে আমাদের নাবোধক, তার মানে হচ্ছে নিষেধ করা। আমি যেহেতু এখানে ফরবিড বা ফরবেড কোনোটাই ব্যবহার করিনি, এই জন্য আমাকে নিষেধ করা বোঝানোর জন্য নট ব্যবহার করা হচ্ছে। এই জন্য টু বসাবো আগে, ইনভার্টেড কমা আগে টু, তার আগে নট বসা দেওয়ার পরে এবার বাকি যে অংশটা আছে সুন্দর করে বসা দেব। তাহলে আমরা কি বুঝলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিড বা ফরবেড দিয়ে করতে পারি, অথবা এই যে নিচের যে আমি নিয়মটা করে দিলাম এই নিয়মটা দিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা আমরা দেখলাম যে ভার্ব দ্বারা শুরু হলে
যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা কিভাবে করব, অনুরোধ বুঝালে আমরা কিভাবে করব এবং নিষেধ বুঝালে কিভাবে করব। আজকের এই আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে বড় একটা অংশ, আজকে এই 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 অংশটুকু আলোচনা করলাম। বাকি যে অংশটুকু থাকবে এই অংশটুকু আগামীকালকে আপনাদের সাথে আমার দেখা হবে। এ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।